ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে এদের উচিত এই গেল কয়েক বছরে যারা আছে এদের উচিত গলায় দড়ি দিয়ে মারা যাওয়া। আমি হাসিনার সময় হাসিনা তো ইচ্ছা করেই করতো, হাসিনার পরে যারা ছিল ডিজিএফআই, এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে, রাজনীতিবিদ, এদের সবার বাংলাদেশের এদের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। আমি পিনাকি দাদা এই রংপুরের গাইবান্ধার এটার পলাশবাড়ির রাম মন্দিরের কথা যখন ভিডিওটা লিঙ্কটা আমার পাঠানোর পরে আমি একটু পরে লিঙ্কে ঢোকার পরে দেখি এটা দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি মনে করছিলাম যে বোধহয় এটা এআই দিয়ে বোধহয় বানানো। এই দেশের রাজনীতিবিদ, এই দেশের ধর্মীয় নেতা, এই দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা কোথায় আছে? তাদের চোখের সামনে দিয়ে, ভাই আপনারা সারা দিন পূজা করেন, আপনারা মূর্তি বানান, আপনারা মন্দির বানান, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের এই বাংলা, বিহার, উড়িষ্যা, এখনো পর্যন্ত কলকাতাতে আপনি খুঁজে দেখেন তো রাম মন্দির আছে কিনা এরকম একটা। এই পুরো বাংলা, বিহার, উড়িষ্যার বৃহৎ বাংলা যেটা, আপনি খুঁজে দেখেন তো যে কোন জায়গায় ওইদিকে আপনি আসামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, কোন দিকে আছে আমাকে বলেন। রাম মন্দির কেন বানাইতে হবে? এটার পেছনে একটা বিশাল আকারের পরিকল্পনা ভারতের ছিল। সবার আগে প্রশ্ন হলো যে যেই ব্যক্তি আলু পটল বিক্রি করা এক ব্যক্তি ভ্যানে করে যে সবজি বিক্রি করত, সে হঠাৎ করে এরকম বিশাল মন্দিরের তার কাছ থেকে টাকার হিসাব নিতে হবে যে সে টাকা কোথায় পাইল। এরপরে আস্তে আস্তে যাইতে হবে গোয়েন্দা সংস্থার যে কিভাবে হইলো, কারা ফান্ডিং করলো, কেন ফান্ডিং করলো, এটার পেছনে কি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতে এক রাম মন্দিরের কথা বলে তারপরে তারা অযোধ্যাতে একটা মসজিদ ভেঙে ফেললো এবং সেইখানে সবশেষ তারা মন্দির বানিয়েই ছাড়লো। মসজিদের জন্য জায়গা দিয়েছে অন্যদিকে, বাট ওইখানে তাদের মন্দির বানাইতেই হবে, ওইটা তাদের এখন আপনি আমরা থাকবো না। অনেক বাংলাদেশের বহু পয়সাওয়ালা, বহু ক্ষমতা সম্পন্ন লোকজন এখন কথা বলার সময় জায়গায় জায়গায় তারপরে বলতে পারে, বাট আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, বিশাল ক্ষমতার মালিক হয়েছেন, আপনি আপনার সন্তানকে এই দেশে রেখে যাবেন। আজ থেকে 50 বছর, আজ থেকে 100 বছর, 200 বছর পরে বলবে যে এটা হচ্ছে গিয়ে রামের পুণ্যভূমি, এই দেশ পুরোটাই আমাদের দিয়া দাও। একজন হিন্দু নেতা, তার বক্তব্য শোনার পরে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে। বক্তব্যটা শোনেন। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাহিনী যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। অল্প সময়ের মধ্যে একটি প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়ীতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। চিন্তা করেন, বাংলাদেশে বসা বাংলাদেশের 92% মানুষকে বলে এই দেশ থেকে তাদেরকে চলে যেতে হবে তাদের রাম মন্দির বানানোর জন্য। এই গেল কয়েকদিনে, এই এক সপ্তাহের ভেতরে কয়েকটা মিছিল তারা বের করেছে। সেই মিছিলগুলোর ভেতরে তাদের যেই দেশীয় অস্ত্রপাতি, কোমরে আরও ভেতরে প্যান্টের ভেতরে কি ছিল সেটা তো জানি না, উপরে যা তারা দেখিয়েছে ত্রিশূল মিশুল এগুলো দিয়ে, তারপরে যেইভাবে রাস্তায় তারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, বিশ্বাস করতে কঠিন হচ্ছে এখনো তারেক রহমান ক্ষমতায় না শেখ হাসিনা ক্ষমতায়। যদি নাকি মনে করেন ভারতীয় দালালদেরকে এইভাবে সুযোগ দিবেন, আমরা কিন্তু বিএনপির ব্যাপারে আমি তো একদম নিশ্চুপি হয়ে গিয়েছি।
কারণ বিএনপির কি আমি এর আগের ভিডিওতে বলেছি যে বিএনপির ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি পজিটিভ অনেক কিছু দেখেছি যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে, তারপরে পাকিস্তান, চীন, টার্কি, ইউএসএ, এইসব দেশের সাথে বিভিন্ন চুক্তি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসা, ভারতের সাথে পুশিন নিয়ে সীমান্তে যে উত্তেজনা, এইসব সব কিছু মিলায় আমি মনে করছি যে বিএনপি সরকার এই দেশের মানুষ যা চায় তারা তাই করতে যাচ্ছে। এই কারণে আমরা কিন্তু চুপ হয়ে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে তাদের আস্ফালন করতে দিবেন, তাহলে কিন্তু আমরা মনে করব অন্য কিছু। এখনও কিন্তু আপনারা মানে আমাদের পর্যবেক্ষণের ভেতরে আছেন, এখনও ফাইনাল কোনো রেজাল্ট আমরা পাইনি। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এরা এইভাবে প্রকাশ্যে এই দেশের আইন না মেনে তারপরে তারা বলবে যে একটা ধরে মুসলমান ধর, তাদেরকে এই কর সেই কর, এই ধরনের প্রকাশ্যে মিছিল করেছে তারা। শুনেন মিছিলের সে ভাষাগুলো। এটা এই সম্প্রতি এই মিছিল হয়েছে। তারা যে ভাষা, যেইভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পেছনে একটা গভীর শক্তি কাজ করছে, যারা তাদেরকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাইতে হবে। এখন যদি নাকি ধরেন মুসলমানরা যদি যায় বলে যে আমরা রংপুরে বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, ধরেন দেওবন্দের আদলে যদি এখন বাংলাদেশে একটা ওইরকম মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আলেমরা বলে, তাইলে তো বাঁধবে। আমার দেশে হইতে পারে না মাদ্রাসা। আমি মনে করি আলেমদের এখন উচিত তাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে রংপুর গাইবান্ধার এই অঞ্চলকে, এই যে চিকেন নেক, এটা হাসিনার সময়ের থেকে আস্তে আস্তে তাদের ধর্মীয় লোকজনকে ওইখানে নিয়ে মোটামুটি ওইটাকে পুরো তাদের অধ্যুষিত এলাকা বানায় তারপরে চিকেন নেকটাকে একটু লম্বা করা, এটা ছিল মূল টার্গেট। আর বাংলাদেশও তাদের দখলে ছিলই। দেখেন বিষয়টাকে যত ছোট করে, যত মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখতে চাবেন, বিষয়টা এরকম না। এই ভারত এর আগে ঠিক একই ঘটনা দিয়ে একই রকম কাহিনী করে নাটক সাজিয়ে তারা ভারতের একাধিক রাজ্য তাদের আশপাশে থেকে তারা দখল করেছে। এই যে আজকের যে হায়দ্রাবাদ দেখছেন, এই হায়দ্রাবাদের তখনকার যে নিজাম ছিল, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের মধ্যে একটা ছিল এই হায়দ্রাবাদ। স্বাধীন রাষ্ট্র ছিল, যখন কিনা আপনার ব্রিটিশরা এই 47-এ করে দিয়ে গেল, আপনার আলাদা করলো পাকিস্তান, ভারত, এর মধ্যে এই হায়দ্রাবাদ, জুনাগড়, গোয়া সহ কয়েকটা রাজ্য তারা একসাথে হয়নি। তারা বলেছে আমরা ভারতের সাথেও থাকবো না, পাকিস্তানের সাথেও থাকবো না। এই হায়দ্রাবাদের নিজাম তিনি পাকনামি করে তারপর এটা বলল কয়েক মাসের মাথায়, কয়েক দিনের মাথায় আপনার ইন্ডিয়া তাদের ওইখানে বলল যে আমাদের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। এটা বলে তারপরে হিন্দুদের সাথে করে আপনার ওইখানে তাদের সেনাবাহিনী ঢুকে কয়েকদিনের একটা অপারেশনে কয়েক হাজার মানুষকে, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নারীদেরকে সেখানে ধর্ষণ করা হয়েছে, করে তারা পুরো হায়দ্রাবাদটা নিয়ে নিল। জুনগর একই কাজ করেছে। গোয়াতে একটা ছোট্ট নৌকার মধ্যে আগুন দিয়ে তারপরে পুরো গোয়াটাকে দখল করে নিয়েছে। বলেছে যে এটা একজন হিন্দু সেখানে মাছ ধরতে গিয়েছিল, তার উপরে সাম্প্রদায়িক হামলা হয়েছে। এই কথা বলে তারপরে তার এই ইয়েটার মধ্যে, আপনার নৌকার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে বলল যে আমাদের এখানে সাম্প্রদায়িক হচ্ছে, আমাদের এখানে ইন্টারভেনশন করতে হবে। তারা যা সেখানে সেনাবাহিনী ঢুকাই দিয়ে গোয়াটারে দখল করে নিল। এরপরে সিকিম কিভাবে করেছে, পরবর্তীতে আরও কয়েকটা রাজ্যের, এগুলো আপনারা জানেন। সো আমাদের এখানে তারা যেটা এখন করতে চাচ্ছে, এই সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় তারপরে এখানে একটা মিলিটারি একটা ইন্টারভেন করতে চায়। সো আমার প্রথম কথা হচ্ছে যে সরকারের কাছে, সরকার কি মানে সেই আগের মতো পায়ে ধরে থাকতে চায় নাকি সম্মান নিয়ে থাকতে চায়, সেটা আমাদের কাছে পরিষ্কার হইতে হবে। আজকে যদি নাকি এই হায়দ্রাবাদ, জুনগর, সিকিম সেগুলোর মতো করে যদি আমাদের এইখানে করতে চায়, আমাদের কি কি করণীয় আছে, আমাদের কোন প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে, সেটা আমাদের এখন করতে হবে। আপনি এই যে এই ধরনের তাদের কিছু নেতা আছে, যেমন গোবিন্দ বাংলাদেশের বিভিন্ন
আপনার সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবে, ইভেন তার অনেক মুসলমানের সাথেও তার বিশাল ভালো সম্পর্ক, এমনভাবে কথা বলবে মনে হবে যেন তিনি জামাতের প্রশংসা করে, সে জামাতের প্রশংসা করে, সে বোঝায় যে সে খুবই অসাম্প্রদায়িক একজন মানুষ এবং খুবই এই গোবিন্দর পরিচালিত তার যুব জোট, তারপরে হিন্দু এই যে লাভ জেহাদ, তারপরে হইল গিয়া তার কুরুক্ষেত্র, এরকম কয়েকটা গ্রুপ খুলে তারা সেই গ্রুপের ভেতরে একদম ওপেনে ডিক্লেয়ার দিয়ে মুসলমান মেয়েদেরকে তারা এই প্রেমের ফাঁদে ফেলে ফেলে তারপরে সেখানে করে, এক হিন্দু আরেক হিন্দুকে সাহায্য করে মুসলমান মেয়েদেরকে তার গর্ভে সন্তান দিয়ে তারপরে তাদের ভেঙে যাওয়া, তাদের পরিকল্পনা, মানে এটা তাদের বিশ্বাস যে তারা মুসলমানদের পেটে এইভাবে তাদের সন্তান দিতে দিতে একসময় এখানে সব নাকি তাদের ধর্মের লোক হয়ে যাবে। একদম ওপেনে তাদের গ্রুপের মধ্যে, আমি 15 মিনিটসের প্রোগ্রাম করেছি সেগুলো নিয়ে, তাদের গ্রুপের কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার, এই ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং এখনও পর্যন্ত আপনার এই যে গোবিন্দ, সে বাংলাদেশে যে সুন্দর করে কথা বলে না, তার আমি 2024 সালে যখন হাসিনা পালায় গেল, এই হাসিনা পালানোর 15 দিনের মাথায় সে ভারতীয় একটা চ্যানেলে গিয়েছিল, তখন বাংলাদেশের একটা চ্যানেলেও আবার সে করেছিল, সেখানে সে বলছে যে না, হিন্দুদের উপরে কোনো ধরনের নির্যাতন হচ্ছে না, আমরা সবাই অসাম্প্রদায়িক, এই দেশে এগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো রাজনৈতিকভাবে। সে ভারতীয় এক চ্যানেলে গিয়ে, তাদের জাতীয় চ্যানেল, সেইখানে গিয়ে সে কি বলে এসেছে আপনি শোনেন, তারপরে বুঝতে পারবেন যে সে কত বড় হিপোক্রেট এবং কত গভীর ষড়যন্ত্র সে ভারতের সাথে করে। তার বক্তব্যটা শুনেন। बांग्लादेश में हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है, जमीनों पर कब्जा, लड़कियों का अपहरण, बलात्कार, झूठ धर्म का अपमान करने बयाने गांव के गांव जला जा रहा है, घर व्यवसाय लूटपाट धर्मांतरकरण किया जा रहा है। परिणाम स्वरूप हिंदू देश सरकार भाग गया है। এটা হচ্ছে এই গোবিন্দদের আসল চরিত্র। আমরা বাংলাদেশে, আমি একজন মুসলমান হিসাবে, আমি কোনো ধর্মের সাথে আমি কোনোদিনও কেউ কারোর ধর্ম পালন করতে বাধা দেখ, আমি কোনোটাই চাই না, মুসলমানও অন্য ধর্মের বাধা দেখ সেটাও চাই না। আমি খুবই লিবারেল একজন ধর্মীয় মানুষ। সো আমি যেটা মনে করি যে এই বাংলাদেশে যেসব হিন্দুরা আছে আমরা তাদেরকে রেসপেক্ট করি, তারা ধর্ম পালন করবে, আমরা সেটাতে রেসপেক্ট করি। কিন্তু গেল 15টা বছরে আপনারা একটু ক্ষমতা পাওয়ার পরে আপনাদের যে চরিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেটা বনজ কুমার থেকে সেই বিপ্লব সরকার থেকে শুরু করে এই দেবাশিস টেবাশিস সহ সবাই তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের সব প্রপার্টি নিয়ে জমিয়েছে ভারতে, সব কটার ভারতে বাড়ি আছে, কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে, সেখানে গিয়ে তারা বাড়ি করেছে, তাদের বাংলাদেশে কোনো কিছু জমায় না। এটা তাদের চরিত্র। এবং বাংলাদেশের মেয়েদেরকে ধর্ষণ করা, বাংলাদেশের মেয়ে এই মানুষকে গুম করা, খুন করা, সব কিছুর সাথে তারা জড়িত ছিল। আমরা এটা 15 বছর দেখেছি, সেটা ভুলে যেতে চাই। কিন্তু ফার্দার যদি আপনারা এই ধর্মীয় বিভাজন তৈরি করে তারপরে বাংলাদেশকে করতে চান, তাহলে কিন্তু এই দেশের সরকার টরকার কোনো কিছু মানব না। আমরা কিছু বললেই তো তারপরে আবার বলে ফেলেন আমরা মব সৃষ্টি করতে চাই, এই কথা বলে বলে তারপরে আমরা খুব চুপচাপ হিসাব করে তারপরে চলতাম। অথচ এই সরকার আসার পরে এমন কোনো দিন নাই চাঁদাবাজিতে মানুষ মারা যায়। এখন তো আমরা কিছু বলি না, এখন এত মারামারি, গ্যাঞ্জাম, চাঁদা নিয়ে ঝগড়া, এত কিছু লুটপাট, এত কিছু হয় কেন এখন? আমরা কিন্তু সব বুঝি যে ঠান্ডা করে কোনো রকম সবাইরে ঠান্ডা করে দিয়া ধান্দাবাজি করাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য, এটা আমরা বুঝি। সো এগুলো আপনারা করেন, কোনো সমস্যা নেই, বাট দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো আঘাত আসে তাহলে কিন্তু আবার সে হাসিনার মতো পাগলামি শুরু করে দেব। বিষয় হলো যে 2-3 দিন আগে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসেছেন, সেখানে বেনাপোল সীমান্তে তাকে কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে, তাদের মধ্য থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। না, আমাদের দুজনে মিলে শক্তি। 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, লাগায় মাগায় বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসছে আইসে যেসব সাংবাদিক হয়েছে, এই যে প্রশ্ন করছে না,
এই সাংবাদিক হয়েছিল গিয়ে এই ওই যে সময় মা লাগা আসছিল যে ওর মা লাগানোর ফসল হইলো এটা। তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবিরে সবটিরে নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না ভাই। এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারল। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে, যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যে সম্পর্ক, তো সব কিছু জানে, ওর মারে লাগাইছে দেখে ওইখানে আনার পরে ওর বাপেরও এই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্যই চীন ওই দিক থেকে তোরা লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়, খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত। এখন সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত। আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম, টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হইলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেগুলো কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা, ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনরা লাগাইছে না পাকিস্তানিরা,
তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম, দিয়ে আসবো বলে লাগাইতো, জিনিস টিনিস সারা লাগাই দিত, লাগাই দিলে পেট বাইদা যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক এইরকম কোশ্চেন করে। আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনায় দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়ে আসে, ওদের মা বোন ভাবি টাবি ওগুলোরে লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দা এটা কী হলো, পাকিস্তানি বীজ। সো এই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই, ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার বললে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিলো সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশের যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে। কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টাতে দেখবেন 1961, 63, 62 সব আয়ুব খানের আমলে, বেশিরভাগই আয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রকোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম, যুদ্ধ হয়ে ওই পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, 2 দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। সো এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগায় প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট আপনি অবাক হয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে? গেল 4-5 বছর আগে কাজ শুরু হইলো, এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে এই পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল? যুদ্ধ করে 2টা দেশই সেই 71-এ ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা তো ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে আমাদের স্বাধীনতা সব শেষ। ওরা স্বাধীনতাটা নিয়ে আসছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই হয়েছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আমরা আবার এক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। সমস্যা কোথায়? চিকেন নেকটা এই দিক দিয়ে খাইয়ে দিব, তারপর ওইদিকে মণিপুর টনিপুর ওরা সুন্দর হয়ে যাবে, ওইদিকে পাঞ্জাব ধরেন এক চান্সে এদিকে স্বাধীন হয়ে যাবে, ওইদিকে লাদাখ মাদাখ অরুণাচল যা আছে চীন আরেকটু ধাক্কা দিয়ে নিয়ে নিল, পাকিস্তান আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর 2টাই পাকিস্তান নিয়ে নিল, ব্যাস শেষ খেলা। আর ওদের এই যে বিশাল বড় বড় করে না, এমনি পূর্ব পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ পাকিস্তানের সাথে চলে, মমতা দিয়ে এখন আরামসে চলে আসবে আমাদের সাথে, নিয়ে নেই, সমস্যা কোথায়? নিয়ে ওদেরকে
পাকিস্তান এখন যেটুকু আছে ওইটুকু বানায় দিয়া পরে আমরা দুই পাকিস্তান মিলা ওদের চারিদিকে একটু ধরি যাতা দিয়া, সমস্যা নাই তো। তো তোমাদের কাছ থেকে আমাদের এইসব কথাবার্তা শোনার জন্য আমরা এত মানুষ এই গেল 15 বছরের জীবন দেয় নেই। কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। পাকিস্তান বললেই চ্যাত করে ওঠার কিছু নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমরা পাকিস্তানের সাথে এক হইতে চাই, পাকিস্তান আমাদের সাথে আসুক, পাকিস্তান আমাদের বাপ লাগে, আমরা কোনোদিন বলি নাই। পাকিস্তানকে আমাদের দরকার, আমাদের পাকিস্তান দরকার। আমার সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএকে আমার দরকার, ইউএসএর আমাকে দরকার, আমার ইউএসএকে দরকার, আমার চীনকে দরকার, টার্কি, যার সাথে আমার একমাত্র শত্রু হলো কি এই পৃথিবীর মধ্যে ভারত। এছাড়া আমার দুনিয়ায় কোনো শত্রু নাই। ব্যাস, কথা একদম পরিষ্কার। কতক্ষণ সহ্য করা যায় বলেন? আমার একটা স্বাধীন দেশ, তারে বলে আপনি আমাদেরকে খাওয়ান পারেন। আল্লাহ হাফেজ।